বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ টপিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। যেহেতু আমার আজকের পাঠের বিষয় পরিসংখ্যান, সুতরাং প্রথমেই বলবো পরিসংখ্যান কি। উত্তর: সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো আমার ক্লাসে 30 জন বাচ্চা, এর মধ্যে আমি যে কোনো একজনকে বললাম বা ক্যাপ্টেনকে বললাম যে বাবা তুমি তোমার ক্লাসের 30 জনের উচ্চতা সেন্টিমিটারে আমাকে দাও, একটা তালিকা দাও, বা 30 জনের মধ্যে কার কত ওজনটা আমাকে দাও, তথ্যটা কেজিতে দাও। বা একটা সিটি পরীক্ষা নিলাম, পরীক্ষার নাম্বারগুলো ওর কাছ থেকে আমি সংগ্রহ করলাম। আমি কি করলাম? আমি আমার ক্লাসের একটা তথ্য বা একটা ডাটা কালেক্ট করলাম। আর এটা কিভাবে? সংখ্যার মাধ্যমে। তো এই যে সংখ্যা ভিত্তিক যে তথ্য বা উপাত্ত, সেটাই হচ্ছে পরিসংখ্যান। এরপর আজকে আমরা যেটা শিখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি। উত্তর: উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো, মানে এলোমেলো থাকে, অবিন্যস্ত থাকে, তাকে সাজায় নিতে হবে। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের মধ্যে কেন্দ্রের দিকে বা মাঝামাঝি পুঞ্জীভূত হতে চায়। উপাত্ত সমূহের এই মাঝামাঝি বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি যদি একটা উদাহরণ দেই, আমাদের দেশের যত এলিট ফ্যামিলি আছে, অর্থাৎ বড়লোক পরিবার আছে, তাদের একটা ডাটা নেই। আবার যারা মধ্যবিত্ত আছে তাদের একটা ডাটা নেই। বা একদম নিম্ন শ্রেণী যারা দিন আনে দিন খায়, খুব কষ্ট করে জীবনযাপন করে, তাদের একটা তালিকা নেই। তাহলে আমি দেখব উচ্চবিত্ত আর নিম্নবিত্তর চেয়ে মধ্যবিত্ত পরিবারগুলা তুলনামূলক বেশি হবে। তার মানে উপাত্তগুলো মাঝামাঝি থাকতে চায়। আরেকটা উদাহরণ দেই, আমার ক্লাসে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে বললাম দেখি কে কতক্ষণে করতে পারে। আমরা লক্ষ্য করি খুব কম সময়ে, অর্থাৎ খুব স্পিডে অঙ্কটা করতে পারে এমন 4 থেকে 5 জন হীরার টুকরা বা ভালো বাচ্চা পাবো। আবার খুব অলস, লেজি বা ব্যাককল, 20 মিনিটের অঙ্ক 40 মিনিট হয়ে গেল, তারপর তার শেষ হয় না, এমন বোকা টাইপের পাবো হয়তো অল্প কিছু। আর মধ্যম সময়ে বা মাঝামাঝি টাইপের সময়ে অঙ্কগুলো করতে পারছে এমন শিক্ষার্থী আমরা বেশি পাবো। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম উপাত্তগুলো মাঝামাঝি থাকতে চায়। এই মাঝামাঝি বা কেন্দ্রের দিকে থাকার এই প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। চলো তোমাদের জন্য আজ আমি টপিক নিয়ে যে সংজ্ঞাগুলো নিয়ে আসছি আরেকবার দেখাই, আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। প্রথমে পরিসংখ্যান কি, একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর: সংখ্যা ভিত্তিক, অবশ্যই সংখ্যা ভিত্তিক হতে হবে, কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। এরপরে আমরা দেখছি কেন্দ্রীয় প্রবণতা কি। উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে ছোট থেকে বড় হোক বা বড় থেকে ছোট হোক, উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়। উপাত্ত সমূহের এরূপ পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, যথা গড়, মধ্য, প্রচুরক। সৃজনশীলের কয়ে আসবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি? নৈবিত্তিক থাকতে পারে। উত্তর: কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। কি কি? গড়, মধ্য, প্রচুরক। গড় কাকে বলে? উপাত্তগুলোকে, যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। মধ্য: উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে উপাত্তের মধ্য বলে। প্রচুরক: উপাত্তগুলোর মধ্যে যে মান প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ সর্বাধিক বার থাকে, সবচেয়ে বেশি থাকে, তাদেরকে ওই উপাত্তের প্রচুরক বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই
পরিসংখ্যান অধ্যায়টার উপর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। চলো তাহলে দেখি আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটা। প্রথমে আমি তোমাদেরকে উদ্দীপকটা একটু দেখাই। এখানে উদ্দীপকে বলা আছে অষ্টম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতের নম্বর নির্ণয়। এখানে 40 জন আছে, পরীক্ষা হলে 20 জন থাকতে পারে, 25 জন থাকতে পারে, 30 জন থাকতে পারে, যাই থাক গল্প একই। 40 জনের মধ্যে কেউ 42 পেয়েছে, কেউ 43 পেয়েছে, কেউ 35 পেয়েছে, এরকম করে 40 জনের নম্বর এখানে দেওয়া আছে। ক কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? আমি একটু আগে তোমাদেরকে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দেখাইছি, আমি আর এখন আর ক করব না। চলো আমরা ক্ষয়ে চলে যাই। ক্ষয়ে বলছে 5 শ্রেণী ব্যবধানে ক্রমজয়িত গণসংখ্যার সারণী তৈরি করো। অর্থাৎ শ্রেণী ব্যবধান 5 দিয়া আমাকে সারণী তৈরি করতে হবে, সেই সারণীকে আবার ক্রমজয়িত গণসংখ্যার সারণী করব। চলো কিভাবে করব? প্রথমে আমি লিখছি ক্ষয়ে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ক্ষয়ের জন্য বা সারণীর জন্য আমি যদি এই ঊর্ধ্বক্রমে না সাজাইতাম বা ছোট থেকে বড় না সাজাইতাম তাও অঙ্কটা হইতো, তবে সাজানোর ফলে আমার অঙ্কটা একটু সহজ হবে। পরে সাজানোর পরে কি লিখবো? এখানে সর্বনিম্ন নম্বর অর্থাৎ সবচেয়ে কম নাম্বার পাইছে এমন পাইছে দেখতেছি আমি 41, এবং সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি নাম্বার পাইছে 73। আমরা জানি পরিসরের সূত্র। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। এটা আমাদের মুখস্থ থাকতে হবে সূত্রটা। সর্বোচ্চ হচ্ছে 73, সর্বনিম্ন হচ্ছে 41, তার সাথে 1 যোগ। বিয়োগ করলে আমরা পাই 32, তার সাথে 1 যোগ করলে 33। পেয়ে গেলাম আমার পরিসর 33। এবার শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে। সুতরাং শ্রেণী সংখ্যা সমান সমান উপরে হচ্ছে পরিসর, নিচে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দিলেও হবে। পরিসর আমার 33, একে শ্রেণী ব্যবধান প্রশ্নে বইলা দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5। যদি প্রশ্নে শ্রেণী ব্যবধান 5 না বলতো তখন আমার ইচ্ছা, আমি 5 ও নিতে পারি, 10 নিতে পারি। 33 কে 5 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর আমাকে দেখাবে 6.6। শ্রেণী সংখ্যা তো আর দশমিক হয় না, 6.6 থাকলে আমরা এটাকে 7 লিখতে পারি। অর্থাৎ আমার শ্রেণী সংখ্যা হবে 7। তাহলে চলো এবার আমরা সারণী তৈরি করি যেখানে শ্রেণী সংখ্যা হবে 7টি। সারণীর জন্য প্রথমে আমি যা লিখছি সেটা হচ্ছে এখানে 41 থেকে শুরু করি। 41 কেন? আমার সর্বনিম্ন 41 আছে। 5 শ্রেণী ব্যবধানে প্রশ্নে দেওয়া আছে 5 শ্রেণী ব্যবধান নিতে হবে। নিচে ক্রমজয়িত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। কিভাবে? শ্রেণী ব্যবধান 41 থেকে 45, 5 শ্রেণী ব্যবধান। দেখো 41, 42, 43, 44, 45, 46 থেকে 50, 51 থেকে 55, এরকম করে আমি দেখতেছি এখানে মোট 7টা শ্রেণী আমার আছে বা 7টা সারি আছে। কেন? আমি একটু আগে দেখছি আমার শ্রেণী সংখ্যা 7। এরপর 41 থেকে 45 আমি খুঁজবো 41 থেকে 45 এর মধ্যে কয়টা আছে। একটু আগে আমি সাজায় রাখছি, লক্ষ্য করো 41 থেকে 45 এর মধ্যে আমার আছে 3, 6টি। তাহলে ট্যালিতে আমি লিখবো 1, 2, 3, 4, 5 নাম্বারটা এইভাবে দিতে হয়, আর 6। এখানে গণসংখ্যায় 6 লিখব। এরপর 46 থেকে 50, লক্ষ্য করো 46 থেকে 50 আছে এমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। 8 কিভাবে লেখে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে গণসংখ্যা 8 লিখতে হবে। এরপর 51 থেকে 55, লক্ষ্য করো 51 থেকে শুরু 55 পর্যন্ত শেষ। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9 কিভাবে লিখবো আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে অবশ্যই 9 লিখে দিতে হবে। 56 থেকে 60, 56 থেকে 60 আছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। 61 থেকে 65 আর নাই 3টা, 1, 2, 3। 66 থেকে 70,
চারটা, 1 2 3 4, আর এখানে 4 লিখে দিতে হবে। আর সর্বশেষ 71 থেকে 75 আছে আমার তিনটি, তার মানে 1 2 3, এখানে 3 দিতে হবে। এই গণসংখ্যা সব মিলে প্রশ্নে দেওয়া আছে মোট 40 হতে হবে। যদি 40 না হয় তাহলে বুঝতে হবে আমি কোথাও ভুল করছি। এরপর আমার শেষ কলাম, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কিভাবে করে? প্রথমটা যা আছে তাই লিখতে হয়, এই দুইটা সারিকে যোগ করে এখানে লিখতে হবে। 6 আর 8 যোগ করলে 14। এরপর এই তিনটা সারি যোগ করে বা এই প্রথম তিনটা গণসংখ্যার যোগফল এখানে লিখতে হবে। তার মধ্যে প্রথম দুইটা যোগ করা আছে, তার সাথে 9 যোগ করলে 23। প্রথম চারটা গণসংখ্যার যোগফল এখানে লিখতে হবে। তিনটা যোগ করা আছে 23, আর 7 যোগ করলে 30। 30 আর 3 33, 33 আর 4 37 আর 3 40। হ্যাঁ, আমার শেষ গণসংখ্যা 40 আর সর্বমোট গণসংখ্যা 40। যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের খ। চলো এবার তোমাদেরকে আমি গ নাম্বারটা দেখাই। গ এর জন্য প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই আগে তোমাকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে লিখছি উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। সাজাইলাম, সাজানোর পর লিখবো এখানে উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা n সমান সমান 40 প্রশ্ন দেওয়া আছে, যা জোড় সংখ্যা। আর যদি n এর মান 40 জোড় হয় তাহলে আমরা জানি মধ্যক সমান সমান সূত্র হচ্ছে n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি। সমষ্টি বা যোগফল একই কথা, আর ভাগ 2। এরপর শুধু মান বসানো। n এর মান আমরা একটু আগে দেখছি 40, তাকে 2 দিয়ে ভাগ, এততম ও n এর মান 40, তাকে 2 দিয়ে ভাগ যোগ 1, এততম পদের মানের সমষ্টি। আর নিচে 2 যা আছে তাই। 40 কে 2 দিয়ে ভাগ করলে 20 তম পদ। সমষ্টি না লিখে আমি মাঝে প্লাস চিহ্ন দিলাম। আর 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, তার সাথে 1 যোগ করলে 21 তম পদ। অর্থাৎ 20 তম আর 21 তম পদের যোগফল। আর নিচে 2 যা আছে তাই। এবার আসো 20 তম পদ কত আমার? আমি দেখতেছি আমার সাজানোর পর, ছোট থেকে বড় সাজানোর পর 20 তম পদ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। লক্ষ্য করো এই 52 হচ্ছে আমার 20 তম পদ। তাহলে আমি 20 তম পদের জায়গায় 52 লিখতে হবে। আর 21 তম পদ হচ্ছে তারপরেরটাই 53। 52 53 কে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ। যোগ করলে ক্যালকুলেটর আমাকে দেখাবে 105, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 52.5। তাহলে আমার উত্তর হচ্ছে নিম্ন মধ্যক 52.5। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ। আশা করি তোমরা বুঝেছো। তোমরা আমার আজকের এই প্রচেষ্টা বা প্রয়াস তখনই সফল হবে যখন তোমরা এই ধরনের একটা সৃজনশীল পরীক্ষা হলে অ্যানসার করে আসতে পারবে। তবে মনে রাখবে, এই ক্ষেত্রে পরিসংখ্যানের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হলে অনেক সময় নষ্ট হবে। দেখা যায় 40-42 মিনিটের মতন টাইম কিল হয়ে যায়। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা যদি এই টাইপের অঙ্কগুলা, মেন বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো যদি বাসায় প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষা হলে তোমরা 30 থেকে 35 মিনিটের মধ্যেই পারবে। এই আজকের এই সৃজনশীলটা তোমাদের জন্য এসডব্লিউ হইলো। তোমরা
তোমরা চাইলে রবিবার জমা দিয়ে পরের রবিবার এসে নিয়ে যেতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।